আসসালামু আলাইকুম। আজকে 'ঝরাফুল' বইটি নিয়ে কথা বলব। বইটিতে একজন প্রবাসীর গল্প বলা হয়েছে। গল্পের প্রধান চরিত্র হামাদি। হামাদি গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন রাজনীতি সচেতন, শিক্ষিত, দেশপ্রেমিক যুবক। হামাদির বিদেশ যাত্রা থেকে শুরু করে দেশে ফিরে আসা অবধি ঠিক কি ঘটনার মধ্য দিয়ে হামাদিকে যেতে হয়, আমরা এই বইটির মাধ্যমে সেগুলোই জানতে পারব। তো বিমানবন্দর থেকেই শুরু করছি। হামাদি যখন বিমানবন্দরে পৌঁছয় তখন দুজন আনসার সদস্য হামাদিকে ট্রলি নিয়ে একটু সামনে এগিয়ে দেয়। হামাদি ভাবেন এটা হয়তোবা আনসার সদস্যদের কর্তব্য, কিন্তু হামাদি বুঝতে পারেন যে এটা তারা টাকার জন্য করছেন। তারা হামাদির কাছ থেকে বকশিশ চায়। হামাদি যেহেতু প্রথমবারের মতো বিদেশ যাচ্ছেন, হামাদি এই বিষয়গুলো জানতেন না। হামাদি তখন তাদেরকে বিনয়ের সাথে বলেন, আমি যখন ফিরে আসবো তখন আমি আপনাদেরকে টাকা দেব। তখন আনসার সদস্যরা হামাদিকে গালি দেয় এবং সেখান থেকে চলে যায়। হামাদি বিষয়টাতে খুব মন খারাপ করেন। করে চেকিং গেট যখন পার হবেন, তখন চেকিং গেটে একজন পুলিশ অফিসার এবং একজন সিভিল অফিসার দায়িত্ব পালন করছিলেন। পুলিশ অফিসার হামাদের কাছে একটি নিব কলম ছিল, সেটি নিয়ে যায় এবং বলে যে নিব কলম নিয়ে আপনি যেতে পারবেন না, এটা অ্যালাউ না। কলমটি হামাদের শিক্ষক হামাদিকে উপহার দিয়েছিলেন। এরপর হামাদি চেকিং কাউন্টারের জন্য লাইনে দাঁড়ান। দীর্ঘ লাইন শেষে যখন হামাদের সিরিয়াল আসে, তখন চেকিং কাউন্টারে যে অফিসার ছিলেন তিনি বলেন যে, "আপনার ব্যাগ তো র‍্যাপিং করা নেই। আপনি ব্যাগটা র‍্যাপিং করে নিয়ে আসেন, নয়তো আমরা ওজন করব না।" তখন হামাদি ভাবেন, এ কথাটা যদি গেট থেকে বলে দেওয়া হতো, তাহলে আমার এত সময় নষ্ট হতো না। হামাদি র‍্যাপিং কাউন্টারে যান, তার ব্যাগটা র‍্যাপিং করতে দেন। কিন্তু র‍্যাপিং করার জন্য সেখানেও টাকার দরকার। হামাদির কাছে তো কোনো টাকা ছিল না। তখন একজন মহিলা পুলিশ অফিসার এসে হামাদির টাকাটা পরিশোধ করেন। হামাদি পুলিশ অফিসারের কাছে তার পরিচয় জানতে চান। পুলিশ অফিসার তার পরিচয়টা দেন। তার নাম হচ্ছে নন্দা। সে হামাদি একই স্কুলে পড়াশোনা করতেন। হামাদির পাশের গ্রামে সে থাকেন। সে হামাদিকে খুব ভালোভাবে চেনেন। তো হামাদি পুলিশ অফিসারের পরিচয় পেয়ে তার টাকা গ্রহণ করেন এবং তার টাকা তাকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। হামাদি এইসব ঝই-ঝামেলা সবকিছু শেষ করে যখন ইমিগ্রেশনের জন্য যান, তখন ইমিগ্রেশন অফিসার হামাদের পাসপোর্ট খুব ওলটপালট করে দেখল। যখন কোনো রকম কোনো ভুল ধরতে পারল না, তখন বলতে লাগলেন, "আপনার পাসপোর্টের ছবির সাথে আপনার চেহারার কোনো মিল নেই।" হামাদে খুবই অবাক হলেন। ছবির মানুষটি সামনে দাঁড়িয়ে তারপরেও উনি মিল খুঁজে পাচ্ছেন না। তখন হামাদে বুঝতে পারলেন যে এখানেও তাকে হয়রানি করা হবে। তখন কিছুক্ষণ আগে পরিচয় হওয়া পুলিশ অফিসার নন্দার পরিচয় দিয়ে এ যাত্রায় হামাদি ইমিগ্রেশন পার হন। এই ছিল হামাদির বিদেশ যাত্রায় বাংলাদেশের বিমানবন্দরে ঘটে যাওয়া কিছু ঘটনা। তারপর হামাদি আবুধাবি বিমানবন্দরে যখন অবতরণ করেন, সেখানে বিমানবন্দরে তাকে কোনো প্রকার কোনো ঝামেলার কিচ্ছু পোহাতে হয় না। হামাদি খুব সুন্দরভাবে বিমানবন্দরের সকল কার্যক্রম শেষ করে বিমানবন্দর থেকে বের হন। হামাদের কোম্পানি হামাদের জন্য একজন গাড়ি ড্রাইভার পাঠিয়েছেন। ড্রাইভার হামাদিকে নিয়ে তার কোম্পানির যে কোয়ার্টার সেখানে চলে যান। কর্মক্ষেত্রে যখন হামাদে যান, তখন হামাদে কিছু বৈষম্যের শিকার হন। সেটা হচ্ছে হামাদের কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন একজন ইন্ডিয়ান। তার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন একজন পাকিস্তানি। হামাদি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভিসায় সেইখানে যান। কিন্তু ইন্ডিয়ান সেই চিফ ইঞ্জিনিয়ার হামাদিকে ১ম মজদুরের কাজ করতে বলেন যে, "তোমাকে ১ম ৬ মাস মজদুরের কাজ করতে হবে।" হামাদি কিছুটা প্রতিবাদ করেন, তবে সেটাতে কোনো লাভ হয়নি। তো এভাবেই হামাদি কাজকর্ম করছিলেন। অসুস্থ থাকায় হামাদি একদিন কাজে যেতে পারে না। কাকতালীয়ভাবে একই দিন শ্রমিকরা ধর্মঘট করেন তাদের বকেয়া বেতনের জন্য। তখন চিফ ইঞ্জিনিয়ার হামাদিকে ফোন করে খুবই রাগান্বিত স্বরে বলতে থাকেন যে, "যে ঘটনা ঘটেছে সেগুলোতে তোমার ইন্ধন আছে।" তখন হামাদি খুবই বিব্রত হয় এবং শ্রমিকদের সাথে কথা বলেন যে, "তোমরা কাজে যাও, এটা তো রাজতন্ত্রের দেশ। তোমরা এখানে ধর্মঘট করলে তোমাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। তোমাদের পাওনা বেতনের ব্যাপারে আমি কোম্পানির সাথে কথা বলব।" তখন হামাদি শ্রমিকদের বেতনের ব্যাপারে কোম্পানির সাথে কথা বলে এবং চিফ ইঞ্জিনিয়ার তখন বাঙালিদের জাত নিয়ে গালি দেয়। হামাদি জাত নিয়ে গালি দেওয়াটা খুব পছন্দ করলেন না। তখন হামাদি চিফ ইঞ্জিনিয়ারকে একটা থাপ্পড় মারলেন। তখন চিফ ইঞ্জিনিয়ারের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল পাকিস্তানি, তিনি পুলিশকে ফোন করলেন। সাথে পুলিশ চলে আসলো। হামাদি তখন পুলিশকে সম্পূর্ণ ঘটনাটা বিস্তারিত বললেন। পুলিশ তখন চিফ ইঞ্জিনিয়ারের উপর খুবই রাগান্বিত হন যে, "তুমি জাত নিয়ে গালি দিয়েছো, এটা খুবই অন্যায় করেছো। তুমি যেহেতু জাত নিয়ে গালি দিয়েছো এবং সে তোমাকে থাপ্পড় দিয়েছে, তাই আমি তাকে গ্রেফতার করব না। কিন্তু তোমার যেহেতু রক্ত ঝরেছে, তাই আমি তাকে ২০০ দিরহাম জরিমানা করলাম। কিন্তু পরবর্তীতে যদি তোমরা এই ধরনের কিছু করো, তাহলে তোমাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেব।"
তো কর্মক্ষেত্রেও বাংলাদেশী যারা যান তারা অনেক সময় অনেক রকম বৈষম্যের শিকার হন এরকম। আমাদের জীবনে প্রেম আসে। আমাদের এক বন্ধুর সাথে আমাদের প্রায় মোবাইল ফোনে কথা-টথা হয়। তো আমাদের বন্ধু একদিন আমাদেরকে বলে, "আমার তো একটা ভাগ্নি আছে। মেয়েটা খুব ভালো। তুমি যদি ভালো মনে করো কথা বলে দেখতে পারো।" হামাদি প্রায় মাসখানেক পরে মেয়েটার সাথে কথা বলে। কথা বলে হামাদের তো ভীষণ ভালো লাগে। মেয়েটাও হামাদিকে খুব পছন্দ করে। তো যতই দিন যেতে লাগলো, হামাদির আর ওই মেয়েটির মধ্যে প্রেমের গভীরতা আরো বৃদ্ধি পেল। মেয়েটির পরিচয় হচ্ছে মেয়েটির নাম হচ্ছে নিধি। মেয়েটি নার্সিং কলেজে পড়াশোনা করেন। নিধিকে নিয়ে একদিন একটা সমস্যা তৈরি হয়। নিধি হাসপাতালে নাইট ডিউটি করছিলেন। নিধির চায়ের সাথে ড্রাগস মিশিয়ে দেওয়া হয়েছিল। হামাদি তখন তার বাংলাদেশী বন্ধু পুলিশ অফিসার এসআই রাহুল আক্তার তার সাহায্য কামনা করেন। রাহুল আক্তারও হামাদির ডাকে সাড়া দিয়ে নিধিকে হাসপাতাল থেকে উদ্ধার করেন এবং এই ঘটনার সাথে জড়িত ওয়ার্ড বয় থেকে শুরু করে আয়া, ইন্টার্ন চিকিৎসক সবাইকে তিনি গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত একজন ইন্টার্ন চিকিৎসকের মামা ছিলেন শহরের মেয়র, অনেক বড় রাজনীতিবিদ। হামাদি যেহেতু একজন রাজনীতি সচেতন মানুষ ছিলেন, তিনি বাংলাদেশের রাজনীতির খোঁজখবর রাখতেন এবং দেশের নানা রকম অসঙ্গতি নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতেন। এই বিষয়টি তো ছিলই, তার মধ্যে আবার নিধির এই ঘটনা নিয়ে রাজনীতিবিদদের সাথে হামাদের একটা বড় দ্বন্দ্ব তৈরি হয়। রাজনীতিবিদরা হামাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করতে থাকে। নিধির এই ঘটনাটি অনেক বড় পর্যায়ে চলে যায়। একদিকে ইন্টার্ন চিকিৎসকরা তাদের সহকর্মীর মুক্তির দাবিতে আন্দোলন করছিলেন, অপরদিকে নারীবাদী সংগঠনগুলো গ্রেফতারকৃত সকলের শাস্তির দাবিতে মানববন্ধন করছিলেন। তো বিষয়টা একটা ন্যাশনাল নিউজ হয়ে যায়। এই সমস্ত কিছু হামাদি প্রবাসে থেকেই নিউজের মাধ্যমে দেখতে পান। এসব কিছু নিয়ে প্রচণ্ড মন খারাপ নিয়ে হামাদি আরব সাগরের তীরে হাঁটছিলেন। তখন একজন বাংলাদেশী মেয়ে আমাদের কাছে এসে সাহায্য চান। মেয়েটির নাম হচ্ছে খঞ্জনা। মেয়েটি সপ্তাহখানেক আগে আবুধাবিতে এসেছিলেন তার দুলাভাইয়ের মাধ্যমে। তার দুলাভাই তাকে একটি আরবের ঘরে চাকরি দেন। কিন্তু আরব ঘরের কর্তা এবং তার ছেলে মেয়েটিকে শারীরিক নির্যাতন করেন। ফলে মেয়েটি সেখান থেকে পালিয়ে এসেছে। হামাদি তখন চিন্তা করেন প্রবাসে একজন বাংলাদেশী হিসাবে অপর একজন বাংলাদেশীকে সহযোগিতা করা দরকার। তাই তিনি টিকিটের ব্যবস্থা করে মেয়েটিকে দেশে পাঠিয়ে দেন। বাস্তব জীবনেও প্রবাসে কোনো বাঙালি বিপদে পড়লে অপর বাঙালির উচিত তাকে সহযোগিতা করা, এগিয়ে আসা। হামাদিও সেটিই করেছিলেন। এরই মধ্যে একদিন হামাদের দাদির মৃত্যুর খবর আসে। দাদির মৃত্যুর খবরে হামাদি খুবই ভেঙে পড়েন। হামাদের দাদিকে অনেক ভালোবাসতেন। দাদিও হামাদিকে অনেক ভালোবাসতো। হামাদি তার কোম্পানির কাছে ছুটি চাইলেন দেশে আসার জন্য। কিন্তু কোম্পানি হামাদিকে ছুটি দেয় না। হামাদি তার দাদিকে শেষ বিদায়ও দিতে পারে না। তো প্রবাসে আমাদের যে সকল ভাই বোনেরা থাকেন তাদের সাথেও ঠিক একই ঘটনা ঘটে। তাদের বাবা-মা, আত্মীয়স্বজন বা কাছের কেউ মারা গেলে তারা শেষ দেখাটাও দেখতে পারেন না। এই কষ্টটা তাদের থেকে যায়। একটা সময় হামাদি তার দাদির মৃত্যুর শোক কাটিয়ে ওঠে এবং হামাদির স্বাভাবিক যে জীবন, সে জীবনে ফিরে আসে। প্রবাসে দীর্ঘ সময় থাকার পর হামাদি সিদ্ধান্ত নিলেন তিনি বিয়ে করবেন এবং নিধিকেও তার পরিকল্পনার কথা জানান। নিধিও এতে সম্মত হন। তো সিদ্ধান্ত হলো হামাদি যেদিন দেশে আসবেন সেদিন তার গায়ে হলুদ হবে। এবং পূর্বে নিধির একটা সমস্যা হয়েছিল, সেটা নিয়ে এসআই রাহুল আক্তার নিধিকে সহযোগিতা করেছিলেন। সেই সহযোগিতার জেরে রাহুল আক্তার ছিল একজন করাপ্টেড পুলিশ অফিসার। নানা রকম অপরাধমূলক কাজকর্ম তিনি করতেন। তিনি নিধিকে প্রায় সময় রাতে ফোন দিয়ে বিরক্ত করতেন এবং মদ্যপ অবস্থায় থাকা অবস্থায় নিধিকে ফোন দিতেন, আজে-বাজে প্রস্তাব দিতেন। নিধি কখনো হামাদিকে এই বিষয়গুলো জানায় না। নিধি ভাবেন কিছুদিন পর হামাদি দেশে আসবে, তাদের বিয়ে হবে। ঠিক এই মুহূর্তে তার বন্ধুর ব্যাপারে এই সমস্ত কথা শুনে হামাদি অনেক মন খারাপ করতে পারেন। তাই নিধি এই সমস্ত কথা হামাদিকে না বলে তার সিমটা পরিবর্তন করে ফেলেন। এর ফলে এসআই রাহুল আক্তার হামাদের উপর অনেক ক্ষিপ্ত হন এবং শহরের যেসব রাজনীতিবিদ হামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন তাদের সাথে একত্রিত হন। হামাদের দেশে আসার দিন ঠিক হলো। হামাদের বিমান বাংলাদেশে যখন অবতরণ করলো, বিমানবন্দরে ঠিক পূর্বের ন্যায় নানা রকম হয়রানির মধ্য দিয়ে হামাদেরকে আসতে হলো। বিমানবন্দর থেকে বের হয়ে হামাদে দেখলেন তার পরিবারের কেউ তাকে নিতে আসেনি। কিছুক্ষণ পর একটি পুলিশের গাড়ি হামাদের সামনে আসলো। সেখান থেকে এসআই রাহুল আক্তার গাড়ি থেকে নামলেন। হামাদিকে বললেন, "আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। আপনার ছোট ভাই আসতে চেয়েছিলেন, আমি না বলেছি। বলেছি আমি আপনার খুব ভালো বন্ধু, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব।" হামাদিও চিন্তা করলেন, রাহুল আক্তার যেহেতু আমার বন্ধু তার সাথে যাওয়াই যায়। হামাদি গাড়িতে উঠে পড়লেন। গাড়ি কিছুক্ষণ চলার পরে হামাদি গাড়িতে ঘুমিয়ে পড়লেন। যখন ঘুম ভাঙলো, হামাদি দেখলেন তার হাতে হাতকড়া পরানো।
এসআই রাহুল আক্তার সিগারেট খাচ্ছেন, তার হাতে পিস্তল। হামাদি তখন জিজ্ঞেস করলেন যে, "এসব কি হচ্ছে? আমরা এখানে কেন?" এসআই রাহুল আক্তার একটি গালি দিয়ে বললেন, "তোকে এখানে এনকাউন্টার করা হবে।" হামাদি বুঝতে পারলেন তার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হচ্ছিল এবং বিমানবন্দরে তাকে যে হয়রানির শিকার হতে হয়েছিল, তার সাথে এসআই রাহুল আক্তারও জড়িত। বন্ধু ভেবে বিশ্বাস করে হামাদি ঠকেছেন এবং হামাদি বলতে লাগলেন, "রাজনীতিবিদ, নারী এবং পুলিশকে কখনো অতিমাত্রায় বিশ্বাস করতে নেই।" হামাদি তখন রাহুল আক্তারকে একটি শেষ ইচ্ছের কথা জানায়। বলে যে, "আমি আমার দেশের মাটিতে সেজদা করতে চাই, তারপর তুমি যা করার করো।" রাহুল আক্তার অনিচ্ছা সত্ত্বেও হামাদিকে সেই সুযোগটি দেয়। ঠিক হামাদি তার কথা মতো মাটিতে সেজদা করেন। তো এই ছিল এই পুরো বইটি। তো বইটির ব্যাপারে একজন প্রবাসীর বিদেশ যাত্রা, সেখানে কর্মজীবন এবং দেশে ফিরে আসা সবকিছু বলা হয়েছে। প্রবাসীদের ব্যাপারে যদি ছোট করে কিছু কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষ তাদের ব্যক্তিগত দাবি-দাওয়া নিয়ে কিন্তু কথা বলেছেন। তারা আন্দোলন করেছেন। একমাত্র প্রবাসীরাই ছিল তার ব্যতিক্রম। তারা কেবলমাত্র তাদের কাজটাই করে গিয়েছিলেন। বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। বাংলাদেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দিন শেষে তাদের চাওয়া পাওয়া, তাদের দাবি-দাওয়া একটাই থাকে। সেটা হচ্ছে আমার পরিবারটা ভালো থাকুক, আমার দেশটা ভালো থাকুক। তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।